হ্যালো এভরিওয়ান। তো নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই যে বায়ুর চাপ বা তরলের চাপ বা বিভিন্ন যে পদার্থের ধর্মগুলো আমরা আলোচনা করছিলাম, সেইখানে আমরা যে কয়েকটা গুরুত্বপূর্ণ নীতিগুলো নিয়ে আমরা আলোচনাটা করব। সেইগুলো হচ্ছে আর্কিমিডিসের নীতি, পাস্কালের নীতি, এছাড়া প্লবতা এবং ভাষণ, এই সমস্ত বিষয়গুলো নিয়ে। তো ইতিপূর্বে আমরা যে চাপ বিষয়টা নিয়ে আলোচনা করে গেছি বা ঘনত্ব বিষয়টা নিয়ে আলোচনা করেছি, তো এইগুলো দিয়ে আমরা যে যন্ত্রটাকে আমরা সাধারণত তৈরি করে ব্যবহার করে থাকি, সাধারণত তার একটা তোমাদের সিলেবাসের মধ্যে অন্তর্গত রেখেছি যে সাইফন। সাইফন জিনিসটা কি? তো সাইফন আমরা জানি, এর সাহায্যে সাইফন হচ্ছে একটা ইউ আকৃতির বাঁকানো নল, যার হচ্ছে এক প্রান্তের বাহুটা ছোট হয় আর একদিকের বাহুটা বড় হয়। এইরকম হচ্ছে একটা ইউ আকৃতির বাঁকানো নল। তো এর এক প্রান্তের বাহুটা আমরা বলছি ছোট আর এক প্রান্তের বাহুটা বড়। এর সাহায্যে আমরা কি করে থাকি না, কোনো তরলকে নড়াচড়া না করে এক স্থান থেকে অন্য স্থানে আমরা সঞ্চালিত করে থাকি। তো এই যে সাইফনের ক্রিয়াটা হয়ে থাকে, আমরা জানবো প্রধানত যে তিনটি বিষয়ের উপর নির্ভর করে কিন্তু সঞ্চালিত হবে। এক নম্বর হচ্ছে বায়ুর চাপ, দ্বিতীয় নম্বর হচ্ছে তরলের চাপের পার্থক্য, তৃতীয়ত হচ্ছে অভিকর্ষজ যে আকর্ষণ, অভিকর্ষ বল। এই তিনটা বলের দরুন এই সাইফনের মধ্যে তরলটা কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হবে। তো এই সাইফনের যে দুটো বাহুর কথা আমরা বলছি, তো এক্ষেত্রে যে পাত্র, যে তরলটাকে আমরা কোনো এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত করব, সেই পাত্রটাকে একটু ভূমির থেকে উঁচুতে আমাকে স্থাপন করতে হবে এবং তার মধ্যে যে তরলটা আমরা সঞ্চালিত করতে চাইছি সেই একই তরল দিয়ে পুরোপুরি এই নলটিকে ভর্তি করে দিতে হবে। তারপরে আমরা যদি এই রকম ভর্তি করে এটাকে একটু উঁচু স্থানে রেখে আমরা পুরো বায়ু নিরুদ্ধ অবস্থায় নিয়ে এসে এখানে রেখে দিয়ে ছেড়ে দিই, দেখবো যে তরলটা এইদিকে এইখানে দিয়ে প্রবাহিত হওয়া শুরু করে দেবে। তো এটার কারণ ব্যাখ্যা করতে গিয়ে আমরা এর যে কার্যনীতিটা, তাহলে সাইফনের বর্ণনাটা আমরা একটু ছোট্ট করে জেনে নিলাম যে বিষয়টা কি, কিভাবে সঞ্চালিত করতে পারে। তাহলে সাইফনের যে নীতি, ক্রিয়াশীল হওয়ার জন্য যে তিনটি কার্যকরী আমাদের গুরুত্বপূর্ণ যে সহযোগী দরকার, এক নম্বর হচ্ছে, অর্থাৎ সাইফনের ক্রিয়ার জন্য দায়ী হবে তিনটা গুরুত্বপূর্ণ দিক। এক হচ্ছে বায়ুর চাপ, বায়ুর চাপ। দ্বিতীয় নম্বর হবে তরলের চাপের যে পার্থক্য, যার দরুন উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে যে তরলটা সঞ্চালিত হয়। তাহলে তরলের চাপের একটা পার্থক্য আমরা দেখতে পাবো। তৃতীয় নম্বর হচ্ছে অভিকর্ষজ বলের দরুন, অভিকর্ষ বল। এই তিনটা যে বিষয় ক্রিয়াশীল হয়ে কিন্তু সাইফনের মধ্য দিয়ে এইভাবে তরলটা এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয়। তো কিভাবে এক্ষেত্রে আমরা জানি, তো এই তিনটা জিনিসের উপর ভিত্তি করে যেহেতু সাইফন ক্রিয়াশীল হয়, তাহলে এদের মধ্যে কোনো একটার যদি অভাব ঘটে থাকে তাহলে সাইফন ক্রিয়াশীল হয় না। তো সেই জন্য বায়ুহীন স্থানে কিংবা যেখানটায় অভিকর্ষ বল নেই সেই সমস্ত স্থানগুলোতে কিন্তু সাইফন ক্রিয়াশীল হয় না। তবে কিন্তু আমরা জানি যে বায়ুর চাপ না থাকলেও বা অভিকর্ষ বল না থাকলেও যদি পুরো বিশুদ্ধ তরল হয়ে থাকে, পুরো বিশুদ্ধ তরল কিন্তু তার যে সংশক্তি বল রয়েছে, এই সংশক্তি বলের দরুন কিন্তু, অর্থাৎ তরলের অণুগুলোর মধ্যে যে নিজেদের আকর্ষণ বলের দরুন যে তরল কিন্তু এই নল বরাবর উঠে গিয়ে সঞ্চালিত হতে পারে। তো বিশুদ্ধ তরল ক্ষেত্রে এটা ব্যতিক্রম, এই তিনটা না থাকলেও একা একা নল বেয়ে উঠে যেতে পারে। তো সে যাই হোক, সাইফনের যে ক্রিয়াটার জন্য এইভাবে বায়ুর চাপের কি করে দায়ী হচ্ছে, কি করে তরলের মধ্যে চাপের পার্থক্য হচ্ছে, সেটা বোঝার জন্য আমরা ছোট্ট তার যে গাণিতিক যে বিশ্লেষণটা আমরা করতে যাচ্ছি। ধরো তরলের যে
যে পাত্রটা কিছুটা উঁচুতে রাখা আছে, ঠিক আছে, ভূপৃষ্ঠটা মনে করো এটা, তাহলে কিছুটা উঁচুতে টেবিলের উপর মনে করো এই যে পাত্রটাকে রেখে আমরা সেখান থেকে তরলটাকে সঞ্চালিত করব। এই যে সামান্য উঁচু, এই যে উচ্চতার যে পার্থক্যের দরুন এক্ষেত্রে আমাদের কিছু যে অ্যাসাম্পশন ধরে নিতে হয় যে এই যে সামান্য উচ্চতার পার্থক্যের দরুন জি এর যে পার্থক্য, এই যে পার্থক্য নেই বললে চলে, আমরা ধরে নেব। তাহলে এখানটায় আমরা অ্যাসাম্পশন কিছু করব যে এই যে সামান্য উচ্চতার পার্থক্য, এই যে টেবিলের মতো উচ্চতার উপরে একটা আমরা পাত্রতে তরল রেখেছি, সেই উচ্চতায় আর এই উচ্চতায় এই যে ডিফারেন্সটাই আমাদের জি এর পার্থক্য আমরা নেই বলে ধরে নেব। দ্বিতীয়ত, এই যে একই রেখার উপর অবস্থিত তরলের এই বিন্দুতে যে চাপের এই বিন্দুগুলোকে ধরো আমি এ বিন্দু, সরি এটাকে ধরো আমরা এ বিন্দু নাম দিয়ে রাখি, এই তরলের উপর এই জায়গায় বিন্দুটা, এটাকে আমরা নাম দিচ্ছি বি, এটাকে নাম দিচ্ছি ধরো সি, এটাকে নাম দিচ্ছি আমরা ডি। তো দেখো বি বিন্দুতে চাপটা কত, বি বিন্দুতে যে চাপের মানটা আমরা বের করি, তাহলে বায়ুর চাপ থেকে, অর্থাৎ আমরা এখানে যে বায়ুর চাপের যে জি এর পার্থক্য নেই এবং এখানকার চাপটাকে বায়ুর চাপ, এখানকার চাপটাকেও আমরা বায়ুর চাপের সঙ্গে সমান ধরে নিচ্ছি। তো এই জায়গায় কারণ এই উচ্চতা, এই সামান্য উচ্চতার পার্থক্যের দরুন যে বায়ুর চাপে পার্থক্য আমরা হয়নি ধরে নিচ্ছি, তাহলে এই স্থানে বায়ুর চাপ পি এ থেকে বি বিন্দুতে চাপটা কি হবে না বায়ুর চাপের থেকে এত উচ্চতার তরলের বিয়োগফল এইখানটায় কম হচ্ছে, অর্থাৎ H1 রো জি। আবার কি যদি সি বিন্দুতে যদি চাপটা তোমরা দেখো, পি অফ সি বিন্দুতে চাপটা কি হচ্ছে, বায়ুর চাপের থেকে এত উঁচু চাপটা বাদ যাচ্ছে, পি এ মাইনাস H2 রো জি। এত উচ্চতার যে তরল স্তম্ভ, এই রোটা হচ্ছে যে তরলটাকে আমরা সঞ্চালিত করতে যাচ্ছি সেই তরলের ঘনত্ব এবং সেই একই তরল নলের মধ্য দিয়ে যাচ্ছে। তো এখন দেখো যে যেহেতু H1 বা একটা বাহুটা আমরা যে নলটা রয়েছে তার বাহুটা ছোট হচ্ছে H2 তুলনায়, তাহলে একই চাপ থেকে বায়ুর চাপ থেকে এই যেটা বিয়োগ হচ্ছে এই চাপটা কিন্তু বেশি বিয়োগ হওয়ার দরুন তাহলে কি হচ্ছে পিসি টাই কমে যাচ্ছে, বেশি পরিমাণে বিয়োগ হচ্ছে বায়ুর চাপ থেকে, তাহলে পিসি লেস দেন হচ্ছে পিবি। অর্থাৎ এইখানে যে বিন্দুতে বায়ুর চাপ পিসি আর এখানকার বিন্দুর বায়ুর চাপ যদি পিবি বলি, তাহলে দেখো এইখানে পিবিটা বড় হচ্ছে, অর্থাৎ পিবি গ্রেটার দেন পিসি। তাহলে এই যে তরলের ভেতরের যে চাপের যে পার্থক্য বোঝা গেছে, তরলের ভেতরে এই যে স্থানে এই স্থানে চাপের পার্থক্যের দরুন এখানে তরল প্রবাহিত হবে। আর বায়ুর যে চাপ, বায়ুর চাপ আমরা জানি বায়ুর চাপের দরুন যে সে কিছুটা উঁচু পর্যন্ত তরলটাকে তুলে রাখতে পারে, ধরে রাখতে পারে, যেমন ভাবে পারদকে 76 সেন্টিমিটার ধরে রাখতে পারে। তো এক্ষেত্রে আমাদের আর একটা অ্যাসাম্পশন এক্ষেত্রে দ্বিতীয় নম্বর ধরে রাখতে হবে যে যে তরলটাকে আমরা সঞ্চালিত করতে চাচ্ছি সেই তরলটাকে যেন বায়ুর চাপের দরুন যে উচ্চতা পর্যন্ত তুলে রাখতে পারে সেই উচ্চতার তুলনায় H1 টা যেন কম হয়। অর্থাৎ আমরা জানি যে অর্থাৎ H1 এর যে মানটা বায়ুর চাপের দরুন তরলটিকে যে উচ্চতা পর্যন্ত তুলে রাখতে পারে তার থেকে ছোট হতে হবে। যেমন ভাবে জলকে বায়ুর চাপ প্রায় 10 মিটার পর্যন্ত উচ্চতা তুলে রাখতে পারে, তাহলে আমরা যে এই যে বাহুটা নিয়েছি 10 মিটারের থেকে যদি ছোট নিয়ে থাকি তাহলে সেই নলটাকে বায়ুর চাপ তাকে তুলে দিতে পারবে। তাহলে যে এই সাইফন ক্রিয়াশীল, প্রথম হচ্ছে বায়ুর চাপ, এটা ক্রিয়াশীল কখন হবে যে তরলটাকে আমরা সঞ্চালিত করতে যাচ্ছি সেই তরলটাকে বায়ু যে উচ্চতা পর্যন্ত তুলে রাখতে পারে তার থেকে ছোট নিতে, তার থেকে বড় নল নিয়ে আমি যদি বলি সেখানে সঞ্চালিত করব সে ক্রিয়াশীল হবে না। তাহলে অ্যাসাম্পশনের মধ্যে দুটো আমরা যে এটা ধরেই কিন্তু ক্রিয়াশীল করাচ্ছি এবং এর গাণিতিক বিশ্লেষণটা আমরা যেটা বলছি গাণিতিক যে বিশ্লেষণ করে দেখাচ্ছি
যে কি করে চাপের পার্থক্যটা সৃষ্টি হচ্ছে, যার দরুন তরলটা সঞ্চালিত হতে পারে হরাইজন্টাল লাইন বরাবর। আর তৃতীয়ত এইখানে যখনই পৌঁছে যাবে অভিকর্ষ বলের দরুন, তাহলে এই নল দিয়ে তরলটা এমনিতেই পড়তে শুরু করবে। তাহলে বিনা কষ্টে শুধুমাত্র বায়ুর চাপ, তরলের মধ্যে চাপের পার্থক্য এবং অভিকর্ষ বল দ্বারা এইটা কিন্তু তরল এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয়ে যায়। তাহলে এই যে সহজ যন্ত্রটা আমরা কথা বললাম সাইফন, এটা কিন্তু এর প্রয়োগ হিসাবে আমরা যে স্বয়ংক্রিয় ফ্লাশ, অর্থাৎ বাড়িতে যে পায়খানা ঘরের পেছনে যেটা থাকছে হচ্ছে জল অটোমেটিক্যালি ভর্তি হয়ে গিয়ে আবার সেই জলটা যে ফ্ল্যাশ করলে চলে আসে, সেটাতে ওই যন্ত্রটা কিন্তু লাগানো আছে। বিশেষ করে তার ভেতরের সিস্টেমটা আমরা বলছি না, ওভারঅল একটা বৈশিষ্ট্য থাকবে, অটোমেটিক্যালি অনুষ্ঠানে জল সঞ্চিত হয়ে গেলেই যে তরলের উচ্চতা যখন সমান হয়ে যাবে বন্ধ হয়ে যাবে, আবার কোনো জায়গায় যখন জল খালি হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি উঁচু স্থান থেকে নিচু স্থানের দিকে জল সঞ্চালিত হতে থাকবে। এইভাবে স্বয়ংক্রিয় ফ্লাশ যন্ত্রে এটা থাকছে। তো এর পরের যে আলোচনা, তাহলে ফার্স্ট আমরা সাইফন সম্পর্কিত যে ছোট্ট আলোচনাটা এখানে নিশ্চয়ই করে নিলাম। সেক্ষেত্রে যন্ত্রের সাইফন কি বা তার বর্ণনাটা আমরা সেখানে করে নিয়েছি, এবং এটা এর ক্রিয়ার জন্য যে কিভাবে কোন শর্তগুলো এখানে ক্রিয়াশীল হতে হয়, এবং কিন্তু তার ব্যতিক্রম আমরা জানিছি। এইগুলো না হলেও ব্যতিক্রমটা কি, বিশুদ্ধ তরলের ক্ষেত্রে শুধুমাত্র সংশক্তি বলের জন্য কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে চলে যেতে পারে। তো আমরা যখন জলের কৈশিক ক্রিয়া পড়বো, যেখানে পৃষ্ঠটান বিষয়টা থাকবে, তো সেক্ষেত্রে সেটা কার্যকরী হয়ে যায়। তো এর পরের আলোচনা আমরা চলে আসছি যে তরলের যে বিভিন্ন প্রকার ধর্মগুলো প্রদর্শন করছিল চাপের মান নিয়ে, বিজ্ঞানী পাস্কেল কিন্তু তিনি একটা নীতি দিয়েছিলেন, যে সেই নীতিটাকে বলা হচ্ছে পাস্কেলের নীতি। তরলের মধ্যে চাপ নিয়ে যে তিনি পরীক্ষা নিরীক্ষা করেছিলেন পাস্কেল, বিজ্ঞানী ব্লাইস পাস্কেল, তিনি যে পর্যবেক্ষণগুলো করে যে তিনি যে কনক্লুশনগুলো দিয়েছিলেন সেইগুলো আমরা জেনেছি। যে তরলের অভ্যন্তরে যে কোনো দিকে তরলের চাপের মান সব দিকে সমান। দ্বিতীয়ত আর একটা কনক্লুশন দিয়েছিলেন কি, যে তরলের অভ্যন্তরে কোনো একটা সমান্তরাল তল বরাবর, এটা মনে করা এত উচ্চতা পর্যন্ত তরল রয়েছে, এই হরাইজন্টাল তলে সব জায়গায় চাপের মান সমান, কিংবা তরলের মধ্যে কোনো একটা বিন্দুতে তরল সব দিকে সমানভাবে চাপ দেয়। এটা আমরা যে পাস্কেলের যে সূত্র থেকে আমরা পাস্কেলের অবজারভেশন পরীক্ষা টরীক্ষাগুলো থেকে তিনি এটা দিয়েছিলেন। এবারে পাস্কেলের নীতিটা কি, তিনি দেখেছিলেন যে তরলের কোন একটা বদ্ধ তরলকে, কোন একটা বদ্ধ তরল, একটা আমরা ছোট যে ছবি এখানে আঁকতে যাচ্ছি, এখানে ধরো একটা যে তরল রয়েছে এই পাত্রতে, এবং একদিকে একটা পিস্টন লাগানো আছে। তাহলে কোনো একদিকে আমি যদি চাপ প্রয়োগ করি, বা বদ্ধ কোনো তরলের কোনো একটা স্থানে যদি আমি চাপ প্রয়োগ করি, সেই চাপ অপরিবর্তিত মানে তরলের মধ্য দিয়ে সব দিকে সমানভাবে সঞ্চালিত হয়ে যাবে এবং গিয়ে তরলের ভিন্ন ভিন্ন স্থানে প্রযুক্ত হবে। তো সেইটাকে আমরা বিভিন্ন কাজে যেটা প্রয়োগ করি। তো তরলের যে পাস্কেলের যে নীতিটাকে আরেকবার আমরা যদি একটা রাবারের বল মনে করি, যার মধ্যে অনেকগুলো আমরা ছিদ্র ছিদ্র করে দিয়েছি, এর ভেতরে তরল রয়েছে। তো আমরা যে কোনো একটা জায়গায় যদি আপনার আঙুল দিয়ে প্রেস করি, বল প্রয়োগ করছি, প্রেসার দিচ্ছি, তাহলে সেই চাপটা, বর্ধিত চাপটা সব জায়গায় সঞ্চালিত হয়ে আমরা জানি যে তরল কিন্তু এই ছিদ্রগুলো দিয়ে সমানভাবে বেরোতে শুরু করে। এটা নিশ্চয়ই তোমরা সবাই খেয়াল করেছো, যতগুলো ছিদ্র করব প্রত্যেকটা ছিদ্রের মধ্য দিয়ে তরল সমান গতিতে, অর্থাৎ কোনো একটা দিকে কম বেশি নয়, সব দিকে সমান গতিতে কিন্তু বেরোবে। তবে যেটা উপরের দিকে অভিকর্ষের বিরুদ্ধে আছে সেটা একটু কম উচ্চতা পর্যন্ত উঠবে, আর যেটা বেশির দিকে আছে সেটা বেশি পর্যন্ত যাবে। এটাই হচ্ছে তরলের পাস্কেলের যে নীতি চাপ সম্পর্কিত। না, বদ্ধ তরলের কোনো একটা স্থানে চাপ প্রয়োগ করলে সেই চাপটা অপরিবর্তিত মানে সব দিকে সঞ্চালিত হয়ে যাবে, সব জায়গায় সঞ্চালিত হয়ে যাবে এবং ক্রিয়া করবে এবং সেখানে যে তরলকে নির্গত হতে সাহায্য করবে। ঠিক একই রকম ভাবে পাস্কেলের এই নীতিকে কাজে লাগিয়ে আমরা জানি যে ঘাত বৃদ্ধির নীতি তৈরি করা হয়েছে। তো এই জায়গায় যে চাপ প্রয়োগ করা হচ্ছে, এটার ক্ষেত্রফল যদি ছোট হয়ে থাকে, এই পাশে কোনো একটা যা স্থানে যে পিস্টনের ক্ষেত্রফল A1, এখানকার পিস্টনের ক্ষেত্রফল যদি A2 হয়ে থাকে,
তো এইখানে আমি যদি বল প্রয়োগ করছি এটাকে নাম দিচ্ছি ধরো এ প্রান্ত, এটা বি প্রান্ত। এ প্রান্ততে যে পৃষ্ঠনের চাপ এবং ক্ষেত্রফল মিলে যে বলটা প্রযুক্ত হচ্ছে সেটা এটা। আবার বি প্রান্ততে সেই একই চাপ চলে এসে যে ক্ষেত্রফল, বেশি ক্ষেত্রফল হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু বলটার মান, ঘাতের মান অনেকটা বেড়ে যাচ্ছে। তো একই পরিমাণ চাপ প্রয়োগ করে কিন্তু এই ক্ষেত্রে আমি অনেকটা ঘাতকে বাড়াতে পারি যদি ক্ষেত্রফলকে বাড়িয়ে রাখি। তবে এক্ষেত্রে যে এই যে ঘাতটা বেড়ে যাচ্ছে, তাহলে এখানে ঘাত বৃদ্ধি আর বি প্রান্ত যে অর্থাৎ এ প্রান্তের ঘাত আর বি প্রান্তের ঘাতটা বেড়ে যাচ্ছে বলে মনে হয়। তাহলে এটা কি শক্তির সংরক্ষণটাকে মানছি না? শক্তির সংরক্ষণ কিন্তু কি বলছি, কোন একটা শক্তি যেটা আমি প্রয়োগ করেছি বা যেখানে সেই শক্তিটার তুলনায় কি অন্য কোনো স্থানে শক্তি বেড়ে যাচ্ছে। তো আমরা যদি আয়তনকে ধরে ক্যালকুলেশন করে দেখি যে এই জায়গায় আমি যতটা পরিমাণ প্রেসার দিয়ে তার যে আয়তন বা দৈর্ঘ্যের সরণ ঘটিয়েছিলাম, এক্ষেত্রে কিন্তু তার সরণটা সেই অনুযায়ী কম হবে। এটা যদি সরণটা এল ছিল, এখানে এল ড্যাশ হবে। অর্থাৎ মোট যে তরলটা, যেহেতু অসংনমন্য তরল আমরা নিয়ে থাকি, নিয়ে যদি চাপ প্রয়োগ করি, এখানে যে আয়তন তরল এখানে ডিসপ্লেস হয়েছিল, সম আয়তন তরল কিন্তু এখানে উত্থিত হবে। তো কার্যের দিক থেকে কিন্তু এখানে কোনো কার্য বৃদ্ধি হচ্ছে না, কিন্তু আমাদের উপরিগত দিক থেকে মনে হচ্ছে কি যে বলটা বেশি হয়ে যাচ্ছে। অর্থাৎ কোন একটা ক্ষুদ্র জায়গায় আমি বেশি প্রেসার দিচ্ছি বা কম দিচ্ছি, তার মানে যে প্রেসারটা দিচ্ছি সেই প্রেসারটা কিন্তু সমান মানে এখানে সঞ্চালিত হয়ে যাবে। এবং ঘাত সমান, যেটা আমরা বারবার বলছি, ঘাত বা যাকে আমরা এক প্রকার বল বলছি, তরলের ক্ষেত্রে আমরা সাধারণত ঘাত কথাটাকে ইউজ করে থাকি, কারণ একটা বৃহৎ স্থানে যেটা প্রযুক্ত করতে হয়। তো এই বলটা সমান হচ্ছে চাপ গুণিতক ক্ষেত্রফল। তো তরলের ক্ষেত্রে আমরা ঘাত বলে উল্লেখ করে থাকি, কারণ আমরা বারবার বলেছি তরলের ক্ষেত্রে ঘনত্ব এবং চাপ এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো যেখানে কঠিন পদার্থের ক্ষেত্রে যে তার হচ্ছে ভর এবং তার উপর প্রযুক্ত বলটা প্রধান ভূমিকা আলোচনায় তাকে দিয়ে ব্যাখ্যা করা সম্ভব। তো চাপের ক্ষেত্রে চাপ এবং ক্ষেত্রফলের গুণফল, যাকে ঘাত বলে বলছি, সেটা তরলের ক্ষেত্রে বেশি কার্যকরী ভূমিকা পালন করে। তো এই ক্ষেত্রে মনে হচ্ছে যে ঘাত বৃদ্ধি করা হয়ে থাকে এই পাস্কেলের নীতিকে প্রয়োগ করে। তো এটা কাজে লাগিয়ে তোমরা জানো যে হাইড্রোলিক জ্যাক সৃষ্টি করা হয়েছে বা হাইড্রোলিক ব্রেক তৈরি করা হয়েছে, যে সরু একটা নলের মধ্য দিয়ে একটা তরল পুরোপুরি ভর্তি রয়েছে, কোন জায়গায় ক্ষেত্রফল বা প্রস্থচ্ছেদ কম, কোন জায়গায় প্রস্থচ্ছেদ বেশি করে রাখা আছে। তো এই জায়গায় সামান্য প্রেসার দিলে কিন্তু সে অনেক বেশি পরিমাণে বল প্রযুক্ত হয়ে যে ভারী ভারী কাজকেও সে করতে পারে। কোনো গাড়িকে ধোয়াধুয়ি করার সময় আমরা জানি যে কোনো একটা জ্যাক লাগিয়ে যে তুলে দেওয়া হয়, সেক্ষেত্রে এখানে হাইড্রোলিক প্রেস এই ব্যাপারটাকে কাজে লাগানো হয়েছে। তাহলে সাইফন আর পাস্কেলের নীতি আমরা বিষয়টা জানলাম। এরপরে আর কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা আসবো, যেটা হচ্ছে আর্কিমিডিসের নীতি। তো পাস্কেল এবং পাস্কেলের নীতি এবং ঘাত বৃদ্ধির নীতিগুলো আমরা জানলাম, কিন্তু এখানে শক্তির সংরক্ষণ যে বিষয়টা কিন্তু বিঘ্নিত হয় না। তো সেটার দ্বারা আমরা এখানে কিছুটা স্পষ্ট হলাম। তো বেশিরভাগ ম্যাথমেটিক্যাল দিকটা কিন্তু আমরা এখানে অ্যাভয়েড করে যাচ্ছি, শুধুমাত্র যে ফিজিক্যালি আমরা বিষয়টাকে বুঝে নিচ্ছি। তো বাকি বিষয়গুলো এগুলো যখন ম্যাথমেটিক্স নিয়ে আমরা, অর্থাৎ কি উঁচু ক্লাসে ফিজিক্সটা পড়বো, সেক্ষেত্রে বিশেষ করে ম্যাথমেটিক্স গুলো দিয়ে আমরা এই সবগুলোর প্রমাণগুলো করব। তো এরপরে চলে আসছি আর্কিমিডিসের নীতি। আর্কিমিডিস সম্পর্কে আমরা জানি যে তিনি 200 সম্ভবত 87 বিফোর ক্রাইস্ট থেকে শুরু করে 212 বিফোর ক্রাইস্ট বিসির বিজ্ঞানী, অর্থাৎ আমাদের সময় যে যুগে আমাদের এখানে বৈদিক সভ্যতা চলছিল সেই সময়ের বিজ্ঞানী, যে এই আর্কিমিডিসকে তিনি গুরুত্বপূর্ণ অনেক কিন্তু যে বিজ্ঞানের অবদান তিনি রেখে গেছেন, বিভিন্ন কপি কল, তারপরে হচ্ছে যে লিভার, এই সমস্ত তিনি কিন্তু তার সময় তিনি উত্থাপন করেছে বা আবিষ্কার করেছিলেন। আর্কিমিডিসের নীতিটা কি বলছে না, এখানে আমরা তরল সম্পর্কিত বা চাপ সম্পর্কিত, যে আর্কিমিডিসের নীতি কি বলছে, কোনো একটা বস্তুকে কোনো একটা তরলের মধ্যে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে সে কি করবে, সেই বস্তুটা তার সম আয়তন তরলকে অপসারিত করবে।
ধরো আমি ফার্স্ট একটা সিচুয়েশন এঁকেছি, একটা বস্তুর মধ্যে একটা তরল পূর্ণ পাত্রের মধ্যে পুরো কানায় কানায় ভর্তি রেখেছিলাম, তারপরে একটা বস্তুকে আমরা এইভাবে ডুবিয়ে দিলাম, তাহলে তরলটা উপচে পড়বে, উপচে এখানে পাত্রে জমা হবে। যদি পুরোপুরি আমি ডুবিয়ে দিই, বস্তুটাকে পুরোপুরি ডুবিয়ে দিই, তাহলে বেশি পরিমাণ, অর্থাৎ এই বস্তুটা আয়তন যতটা তত পরিমাণ তরলকে সে ডিসপ্লেস করে দেবে, সেই অতিরিক্ত তরলটা এখানে পাত্রতে জমা হবে। তাহলে এই যে কোনো আয়তন মাপক চঙ্গির বা এখানে যে কতটা তরল অপসারিত করলো তার মেজারমেন্ট থেকে ওই বস্তুটার আয়তন আমরা সহজে বের করতে পারি। তাহলে আর্কিমিডিসের নীতির প্রথম একটা অংশ কি, যে কোনো একটা বস্তুকে কোনো একটা স্থির তরলের মধ্যে আংশিক বা সম্পূর্ণভাবে যদি নিমজ্জিত করি, বস্তুটা তার সম আয়তন যতটা সে সম আয়তন তরলকে সে অপসারিত করবে। আংশিক যদি ডুবিয়ে থাকি, সেই আংশিক পরিমাণ বস্তুটার আয়তন সম আয়তন তরলকে অপসারিত করবে। যদি পুরোপুরি ডুবিয়ে দিই, পুরো বস্তুটা যে পরিমাণ তরলকে অপসারিত করলো সে পুরোটা সেই তরলটা এখানে এসে জমা হবে, বা এই তরলের আয়তন যতটা এই বস্তুর আয়তন ততটা। দ্বিতীয় আর্কিমিডিসের নীতির দ্বিতীয় একটা অংশ কি বলা হচ্ছে, যে বস্তুকে এইভাবে নিমজ্জিত করে দিলে আপাত ওজন হ্রাস হবে। তাহলে সম আয়তন তরল অপসারিত করে দুটো মূল পয়েন্ট। কোন একটা বস্তুকে স্থির তরলে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে সেটা সম আয়তন তরলকে অপসারিত করবে। দ্বিতীয় একটা পয়েন্ট কি, ওই বস্তুটার আপাত ওজন হ্রাস হবে। আপাত ভাবে মনে হবে তার ওজন হ্রাস হয়ে গেছে। বিষয়টাকে যদি একটু স্পষ্ট করে ধারণা করার জন্য আমরা একটা স্প্রিং তুলায় সাহায্য নিচ্ছি। একটা স্প্রিং তুলা, তার এখানটায় মেজারমেন্টের স্কেল থেকে আমরা তার বস্তুটার ভর আমরা নির্ণয় করতে পারি। এইখানে একটা বস্তুটাকে রেখেছি, তো এই বস্তুটার এখানে তার যে ওজন, স্প্রিং তোলায় যে ওজন নির্ণয় করতে পারছি, সাপোজ এখানটায় 5 নিউটন দেখাচ্ছে। এখন ওই বস্তুটাকে নিয়ে আমি যদি জলের মধ্যে এখানে স্প্রিং তুলাটাকে নিয়ে আমরা ধর সাপোজ সেই একই বস্তুটাকে নিয়ে এখানে ডুবিয়ে দিলাম, এবং সঙ্গে সঙ্গে এ যে ডুবিয়ে দেওয়ার ফলে সম আয়তন তরলকে সে অপসারিত করবে, যে বস্তুটার যে সম আয়তন তরল। তো এখানে আমি তাকে একটা হুকের সাহায্যে লাগাই, যাতে করে তার দ্বারা, হুকের সাহায্যে ধর মনে করো লাগিয়েছি, এই হুকের তাহলে কোনো আয়তন, এই যে বস্তুটার সম আয়তন তরলকে সে এখানে অপসারিত করবে। এবং এক্ষেত্রে আমি যে সূচকের এখানে আমি পাচ্ছি কিন্তু ধরো হচ্ছে 4 নিউটন পাচ্ছি। আপাতভাবে ওজনটা যেটা 5 নিউটন ছিল, আপাতভাবে মনে হচ্ছে যে 4 নিউটন, আবার জল থেকে তুলে আনলেই হয়ে যাচ্ছে 5 নিউটন। তাহলে এইভাবে আর্কিমিডিস নীতি তিনি পর্যবেক্ষণ করে তিনি এই সমস্ত ঘটনাগুলোকে তিনি বলছিলেন যে কোনো তরলের মধ্যে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত করে দিলে তার আপাত ওজন ভাবে যেন হ্রাস হয়ে গেছে, এবং সেই হ্রাসটার মান কত তিনি আরো দেখেছিলেন, যে তরলটা এখানে অপসারিত হয়ে গেল ডুবিয়ে দেওয়ার জন্য, সেই যে তরলটার যে ওজন করলে দেখা যাচ্ছে যে 1 নিউটন হচ্ছে। অর্থাৎ এখানে যে হ্রাসটা হয়ে গেছিল 1 নিউটন, সেই হ্রাসের মানটা কত হচ্ছে, ওই বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের সমান হচ্ছে। তো এইটাই হচ্ছে একটা গুরুত্বপূর্ণ অবজারভেশন আর্কিমিডিস কিন্তু করেছিলেন, এবং এই যে আবিষ্কারের পেছনে তার উপর কিন্তু একটা গুরুত্বপূর্ণ যে চাপ যে রাজা দিয়েছিলেন তৎকালীন সময়ে। যে আমরা জানি একটা ছোট্ট গল্প, আর্কিমিডিসকে যে তার যে রাজত্বের রাজা তাকে বলেছিলেন যে আমার এই সোনার মুকুট বলতো, সোনার মুকুটে মনে হচ্ছে যে স্বর্ণকার কিছু কম যে মূল্যবান ধাতু দিয়ে তিনি তৈরি করেছেন, এবং সেইটার মাধ্যমে আমাকে এটা নির্ণয় করে দিতে হবে এই সোনার মুকুটটাকে না ভেঙে। তিনি এটা নিয়েই কিন্তু চিন্তাগ্রস্ত ছিলেন, এবং সব সময় কিন্তু চিন্তাগ্রস্ত ছিলেন, এবং সেটাকে আবিষ্কার করার পেছনে তার এই যে চাপটা কিন্তু কাজ করেছে। অর্থাৎ কোনো কিছুর প্রেসারে না থাকলে নতুন কোনো কিছু আবিষ্কার হয় না, সেটা একটা কিন্তু আমরা অতীত কাল থেকে জেনে এসেছি। অর্থাৎ একটা নির্দিষ্ট ফোকাসড মাইন্ড থাকতে হবে। তিনি সেটা নিয়েই যখন তিনি একদিন বাথরুমে চান করতে গিয়েছিলেন, সেখানে তিনি জলে যখন ডুবলেন, সেখানে দেখেছিলেন তিনি নিজেকে একটু হালকা অনুভব করছিলেন, কিছুটা জল অপসারিত হয়েছিল, সেটা থেকেই তিনি নাকি কথায় আছে যে তিনি সেই অবস্থাতেই ছুটে গেছেন রাজদরবারের দিকে,
এবং বলেছিলেন যে ইউরেকা ইউরেকা পেয়ে গেছি। তো সেই বিখ্যাত আর্কিমিডিসের নীতি, যেটা থেকে আমরা পরবর্তীকালে কোনো বস্তুর যে মধ্যে থাকা কোনো বস্তুর ঘনত্ব নির্ণয়, কোনো বস্তুর মধ্যে কোনো কিছু যে শূন্য স্থান আছে কিনা, বায়ু শূন্য আছে কিনা, কিংবা যে বিভিন্ন মূল্যবান ধাতুর পরিমাণগুলো, এই সমস্ত ক্যালকুলেশন গুলো আমরা করে থাকবো। তো এই আর্কিমিডিসের নীতির প্রয়োগগুলো, ম্যাথমেটিক্যাল দিকগুলো আমরা উঁচু ক্লাসে যখন সায়েন্স নিয়ে পড়বো সেখানে করব। তো এই হচ্ছে আর্কিমিডিসের নীতি, যার দুটো পার্ট ছিল, যে কোনো বস্তুকে কোনো একটা তরলে সম্পূর্ণ বা আংশিক ভাবে নিমজ্জিত করলে বস্তুটি তার সম আয়তন তরলকে অপসারিত করবে, এবং সেই বস্তুটার যে আপাত ওজন হ্রাস হয় সেই আপাত ওজন হ্রাসের মানটা তার দ্বারা অপসারিত তরলের ওজনের সমান। এই হচ্ছে আর্কিমিডিসের নীতি। তো এই আর্কিমিডিসের নীতি কে কাজে লাগিয়ে আমরা আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটাকে আলোচনাটা করব, সেটা হচ্ছে কি, যে প্লবতা। তো চলে আসছি আমরা প্লবতার আলোচনাতে। প্লবতা কি, যেটাই বললাম যে সেক্ষেত্রে আর্কিমিডিসের ক্ষেত্রে দেখেছি কি, কোনো বস্তুকে কোনো তরলে ডোবালে সে ওজন হ্রাস হচ্ছে নিশ্চয়ই কি, অর্থাৎ যার ওজন প্রথমে ছিল 5 কিলো, এখানে ভেতরে হচ্ছে 4 কিলো, নিশ্চয়ই 5-এর বিরুদ্ধে 5 তো কাজ করছে নিচের দিকে 5 কেজি ওয়েট, এখানে উপরের দিকে নিচ্ছি 1 কেজি 1 নিউটন, আমরা 5 নিউটন বলে দিচ্ছি, আর উপরের দিকে 1 নিউটন, তাহলে ওভারঅল রেজাল্ট হচ্ছে কিন্তু আমার 4 নিউটন। তাহলে এইভাবে আমরা ধরতে পারি প্লবতা হচ্ছে একটা ঊর্ধ্বমুখী বল। তাহলে প্লবতা কি, যে কোনো বস্তুকে আমরা কতগুলো যদি আমাদের যে অভিজ্ঞতাগুলো দিয়ে প্লবতাটা বুঝতে চেষ্টা করি, কোনো একটা তরলে মনে করো তোমরা কোনো একটা প্লাস্টিকের বলকে ডোবাতে চাইছো, দেখবে যে একটু প্রেসার লাগছে, কিংবা একটা শোলের যে টুকরোকে জলের মধ্যে ডোবাতে চাইছো, তাহলে একটু প্রেসার দিতে হচ্ছে, তাহলে যে পরিমাণ বল দিতে হচ্ছে সেই একটা ঊর্ধ্বমুখী কেউ বল প্রয়োগ করছে তরলটা। তাহলে কোন তরলের মধ্যে কোনো একটা বস্তুকে নিমজ্জিত করতে চাইলে তরল একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে, সেই বল প্রয়োগ, সেই প্রযুক্ত ঊর্ধ্বমুখী বলটাকেই আমরা বলবো প্লবতা। তো এখন কোন একটা, আমরা জানি তরলে কোনো বস্তুকে নিমজ্জিত করলে তরল সেই তার বস্তুটার তলের উপর চারদিক থেকে লম্বভাবে বল প্রয়োগ করে। কেন লম্বভাবে বল প্রয়োগ করে আমরা জেনেছি, যদি লম্বভাবে বল প্রয়োগ না করতো তাহলে সেই বলের একটা, ধরো এইখানে তলের উপর, বস্তুটার তলের উপর পুরো লম্বভাবে না হয়ে একটা বাঁকা ভাবে বল প্রয়োগ করছে, তাহলে ওই বলটা, প্রযুক্ত বলের, এই বলের একটা প্রতিক্রিয়া বল ধরো পেতাম, সেই প্রতিক্রিয়া বলের যে উপাংশগুলো একটা তল বরাবর আমরা ভাগ করতে পারতাম, আর একটা তলের সঙ্গে লম্ব বরাবর উপাংশ ভাগ করতে পারতাম। তাহলে তল বরাবর যে উপাংশটা বলে ক্রিয়াশীল হতো, সেটার জন্য কিন্তু এই বস্তুটার ভেতরে তরল দিয়ে একটা যেন প্রবাহ আমরা দেখতে পেতাম, অর্থাৎ বস্তুটার সাইড দিয়ে তরল যেন প্রবাহিত হবে বলে আমাদের মনে হতো, যদি লম্বভাবে বল প্রয়োগ না করতো এবং তার লম্ব প্রতিক্রিয়াটা যদি তল না দিত, লম্বভাবে বল প্রয়োগ করে তরলের কণাগুলো, তাহলে এই রকম কেস সম্ভব নয়। তরল ওই বস্তু তলের উপর সবসময় লম্বভাবেই বল প্রয়োগ করবে এবং লম্বভাবেই সেখান থেকে সে প্রতিক্রিয়া পেয়ে থাকে। বোঝা গেল? লম্বভাবে যদি না প্রয়োগ করে তাহলে তলের বরাবর একটা তরলের গতি হবে, কিন্তু আমরা তো সেই ধরনের গতিকে অবজার্ভ করি না, অর্থাৎ তরলের ভেতরে তলের উপর বস্তু সবসময়, বস্তুর উপর তরল সবসময় লম্বভাবে বল প্রয়োগ করে। তাহলে এই যে প্রযুক্ত বলগুলোর একটা লব্ধি বল যেটা আমরা ধরি, সেই বলটা একটা লব্ধি বল, ওই বলগুলোর একটা লব্ধি বল উপরের দিকে কাজ করছে, এই বলটাকেই বলা হচ্ছে প্লবতা। এবং এই যে বস্তুটার সমগ্র ভরের বস্তুটাকে তো পৃথিবী একটা বল দিয়ে টানছে, সেই তার ওজনের জন্য যেটা হচ্ছে এই দুটো বল পরস্পর বিপরীত দিকে ক্রিয়াশীল হয়ে তার প্রকৃত ওজনটাকে কিছুটা কমিয়ে দিচ্ছে। তাহলে সমস্ত বলগুলোর একটা লব্ধি বল যেটা প্লবতা বল হিসাবে কাজ করছে, আর একটা ওজন যেটা কাজ করছে সর্বদা নিচের দিকে, কোন বস্তুর ওজন সর্বদা নিচের দিকে কাজ করে, অর্থাৎ প্লবতা বল কাজ করছে বাউন্সি ফোর্স উপরের দিকে, আর ওজন কাজ করছে নিচের দিকে, এবং এই দুইয়ের মানটাই পার্থক্য করিয়ে দিচ্ছে, আপাত ওজনকে হ্রাস করিয়ে দিচ্ছে। তাহলে প্লবতার মানটা কত? তাহলে প্লবতা কি? প্লবতা হচ্ছে কোন বস্তুকে কোন তরলে বা কোন প্রবাহীর মধ্যে, এক্ষেত্রে তরল বা গ্যাস যে কোনো মাধ্যমের মধ্যে আমরা তাকে ডোবালে এই ঘটনাটা দেখতে পারি। যেমন ভাবে
কোন একটা গ্যাস বেলুনকে তোমরা ছেড়ে দাও, হিলিয়াম পূর্ণ গ্যাস বেলুনকে ছেড়ে দাও, ধীরে ধীরে উপরের দিকে উঠে যেতে দেখবে। ঠিক এটা যেমন গ্যাসের সমুদ্রে কোনো একটা পদার্থকে ডুবিয়ে রাখলে সে ঊর্ধ্বমুখী বল পাচ্ছে, কতক্ষণ না উঠে যাবে, যতক্ষণ সে উপরে ভাসতে 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 এমন জায়গায় পৌঁছে গেল, সেই যে গ্যাস পূর্ণ বেলুনের যে ওজন এবং সেই গ্যাস পূর্ণ বেলুন দ্বারা অপসারিত যে বায়ুর যে ওজন দুটো সমান হয়ে যাবে, ততক্ষণ সেখানে গিয়ে ভাসতে থাকবে। তো দেখতে পাচ্ছ প্লাবতা কি না তরলের উপর প্রযুক্ত একটা ঊর্ধ্বমুখী বল, যেটা তরল প্রয়োগ করে কোনো বস্তুর উপর, সেটাই হচ্ছে। তাহলে এখন ঊর্ধ্বমুখী বল, যেহেতু এই বলের মানটা আমরা জানলাম কি করে নির্ণয় করা হয়, যে বস্তুটাকে তরলে নিমজ্জিত করেছি, তাহলে বস্তু দ্বারা অপসারিত তরলটার ওজন, এটাই হচ্ছে প্লবতার মান, বাউন্সি ফোর্সের মান। বস্তুটার আয়তন যদি ভি হয়ে থাকে এবং যে পরিমাণ তরলকে অপসারিত করবে সেই তরলটার ঘনত্ব যদি রো হয়ে থাকে, তাহলে সেই তরলের ভর তাকে জি দিয়ে গুণ করলে এটাই হচ্ছে প্লবতা বলের মান। এখন বস্তুর আয়তন যত বেশি হবে, দেখতে পাচ্ছ প্লবতা বল তত বেশি হবে, এবং কারণ কি, অপসারিত যে তরলটার ভর বেশি হতে থাকবে। তাহলে বস্তুর যত বেশি বড় আয়তনের নেব এবং তরলটার ঘনত্ব যত বেশি হবে, প্লবতা ঊর্ধ্বমুখী বল তত বেশি বেশি হবে। তো সেই জন্য আমরা জানি যে ধরো জলের ভেতরে আমরা বিশুদ্ধ পানীয় জল যেটা বলছি, তার ভেতরে কোনো একটা বস্তু যে পরিমাণ ভাসবে, লবণাক্ত সমুদ্রের জলে আমরা জানি কি যে বেশি পরিমাণে ভাসিয়ে দেবে, অর্থাৎ কি কম পরিমাণে ডুববে, তার কারণ তার ঘনত্ব বেশি হওয়ার জন্য প্লবতা বল বেশি। তো সেই জন্য মাল ভর্তি জাহাজ যখন সমুদ্র থেকে নদীর মোহনাতে প্রবেশ করে, অনেক সময় আমরা শুনে থাকি কি ওইখানে জাহাজ ডুবে গেছে। কারণ কি, সমুদ্রে যে পরিমাণ ভেসে থাকতে পেরেছিল, নদীর জলের ঘনত্ব কম হওয়ার জন্য, প্লবতা কম হওয়ার জন্য সে কিন্তু ডুবে যাবে। তো এই হচ্ছে আমাদের প্লবতা সম্পর্কিত বিষয়গুলো। এখন প্লবতা বিষয়টা জানার পরে আমরা যে বিষয়টা আলোচনা করতে পারি, কোনো বস্তুকে কোনো একটা তরলে ফেলে দিলাম, সেক্ষেত্রে ডুবে যাবে না ভাসবে, না ডুবে ডুবে ভাসবে, এই বিষয়টাকে আমরা বলছি বস্তুর ভাসন, এবং সেটার জন্য যে কি শর্তে এটা ঘটতে পারে। অর্থাৎ আমরা আলোচনা করছি বস্তুর যে ভাসনের শর্তাবলী। তাহলে কোনো একটা তরলের মধ্যে কোনো একটা বস্তুকে আমি ফেলে দিয়েছি, তাহলে এই বস্তুর উপর তার ওজন কাজ করছে, যেটি W1 বলছি, একটা প্লবতা বল কাজ করছে W2 বলছি। এখন এই প্লবতা বলটা W2 যদি গ্রেটার দেন W1 হয়ে যায়, তাহলে কি হচ্ছে, বস্তুটা ভেসে যাবে, ভাসবে। এখন দুটো বল যদি সমান হয়ে যায়, দুটো বল সমান, তাহলে যখন বেশি হয়ে যাবে সে উপরের দিকে ওই বল তাকে তুলে দেবে, যখন দুটো সমান হবে সেটা কি হবে, ডুবে ভাসবে। ব্যাপারটা কি, কখনো অর্থাৎ তরলের মধ্যেই থাকবে, দুটো বলই সমান, একেবারে উঠেও যাবে না, একেবারে নিচেও নেমে যাবে না, ডুবে ভাসবে, মাঝে মধ্যে উঠেও পড়তে পারে, আবার ঠিক ডুবে যাবে, বোঝা গেল, ডুবে ডুবে ভাসবে, অর্থাৎ তরলের মধ্যে থাকবে, এই অবস্থায় থাকবে। আর যদি W1 বস্তুটার ওজন, এটা যদি ওজন বলছি, এটা যদি প্লবতা বল বলছি, এটা যদি বেশি হয় W2 তুলনায়, তাহলে ডুবে যাবে। এই হচ্ছে মূল তিনটা কাজের সিচুয়েশন যখন এই প্লবতা বল, অর্থাৎ এই প্লবতার মানটা আমরা জানি কি, এই যে বস্তুটার আয়তন, তরলের ঘনত্ব এবং জি, এই যে প্লবতা বল যেটাকে আমরা বলছি W2, তাহলে বস্তুটার আয়তন বাড়াতে পারলেই সে ভেসে যাবে। তো এই প্রসঙ্গে আমরা জানবো যে কোনো একটা বস্তুকে যখন আমরা কোনো তরলের মধ্যে ফেলে দিই, তাহলে বস্তুটার কি একটা ভর কেন্দ্র ছিল। তো কোনো একটা বস্তুকে পৃথিবী যে বল দিয়ে টানছে, এমন একটা বিন্দু ধরে নিতে পারি যে সমগ্র বলটা ওই বিন্দু দিয়ে কাজ করছে। তাহলে কোনো বস্তুর উপর পৃথিবীর দ্বারা যে বলগুলো কাজ করছে এবং সেটা যদি একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে বিন্দুগামী হয়ে কাজ করছে, আমরা ধরে নিই সেটাই হচ্ছে তার ভর কেন্দ্র।
ভার কেন্দ্র, অর্থাৎ সমগ্র ওজনটা যে বিন্দু দিয়ে ক্রিয়াশীল হচ্ছে। আবার ঠিক সেই রকম ভাবে প্লবতা কেন্দ্র, কোন বস্তুকে তরলে ফেলে দিলে তার উপর যতগুলো ঊর্ধ্বমুখী যে তল বরাবর প্রযুক্ত হচ্ছে সবগুলার লব্ধি বলটাকে আমরা ওই বিন্দু দিয়ে যে বিন্দু দিয়ে ক্রিয়াশীল হচ্ছে বলে মনে করি সেটাকে বলা হচ্ছে তার প্লবতা কেন্দ্র। এখন কোন একটা বস্তুকে যখন তরলে নিমজ্জিত করলে প্লবতা কেন্দ্র এবং ভর কেন্দ্র যদি দুটো একই বিন্দুতে পরিণত হয়ে যায়, তখন আমরা জানি এই বস্তুটাকে কোনো দিকে ধাক্কা দিয়ে সরালেও এ কোনো যায় আসে না, এর মধ্যে কোনো ঘূর্ণন সৃষ্টি হবে না, এটাকে বলা হচ্ছে নিরপেক্ষ সাম্য। কিন্তু যদি মনে করো এমন একটা বস্তু যেটা হচ্ছে তার আকৃতিটা আঁকা বাঁকা, তাহলে এর ভর কেন্দ্র মনে করো একটু এই সাইড করা বরাবর আছে। আবার প্লবতা কেন্দ্র মানে কি, সবগুলো প্রযুক্ত বলের লব্ধি যেটা কাজ করছে সেটা একটা অন্য দিক বরাবর। তাহলে বস্তুটাকে যখন তরলে ফেলে দিলাম তার আকারের উপর ভিত্তি করে তার প্লবতা কেন্দ্র মনে করছি ধরো এই দিকে, আর ওজনের যে কেন্দ্র যেটা মনে করছি এই এ বিন্দু আর এটা বি বিন্দু। তাহলে দুটো যদি আলাদা হয়ে যায়, এই প্লবতা কেন্দ্র আর যে ভর কেন্দ্র দুটো আলাদা হলে কিন্তু কি হবে, বস্তুটা ঘূর্ণন প্রবণতার সৃষ্টি হবে, অর্থাৎ ঘুরতে শুরু করবে। দ্বন্দ্ব প্রযুক্ত হচ্ছে, সমান এবং বিপরীত যে বলটা প্রযুক্ত হচ্ছে ভাসন্ত অবস্থায় থেকে দুটো সমান হয়ে গেছে এবং সে দ্বন্দ্ব প্রযুক্ত হবে, এবং এটাকে বলা হচ্ছে অস্থির সাম্য। এখন এই প্লবতা কেন্দ্র আর বস্তুর ভর কেন্দ্র সংযোজককারী সরল রেখাকে আমরা জানি যে প্রিন্সিপাল লাইন বলে বলছি, যে সেই লাইনটা বরাবর যদি সেই লাইনটা এখন বস্তুটাকে যদি সামান্য ঘুরিয়ে দিই, এই যে নিরপেক্ষ লাইন, এখন এই বস্তুটাকে ভেতরে কোনো তরলের ভেতর যদি সামান্য ঘুরিয়ে দিই, তার একটা যে প্লবতা কেন্দ্রটা কে বাড়িয়ে দিই, যে বিন্দুতে কাট করবে সেটাকে বলা হয় মেটা কেন্দ্র। তো আপাতত আর বেশি আমরা আলোচনার প্রসঙ্গে না গিয়ে, কারণ এই সমস্ত বিষয়গুলো আমরা আরো ডিটেলসে আমরা উঁচু ক্লাসে পড়বো, তো আমাদের এখানে ভিডিওটাকে যথা বড় না করার জন্য আমরা মূল বিষয়টা তোমাদের সিলেবাসের উপযোগী করে যেটা বলছি, বস্তুর ভাষণ কখন হবে, তার শর্তগুলি কি কি, কোন শর্তে ভাসবে, আর হচ্ছে প্লবতা বিষয় সম্পর্কে যে আলোচনাগুলো করলাম, এইটা তোমরা কিন্তু বইটাকে ভালো করে পড়বে, ভিডিওটাকেও দেখবে, বোঝার চেষ্টা করবে, এবং যে সমস্ত প্রশ্ন পড়বে নিশ্চয়ই তোমরা তার উত্তর দিতে পারবে আশা রাখছি।